আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বর্তমান বাংলাদেশের যে জটিল রাজনীতি, সেই রাজনীতিতে প্রধান যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে, বিএনপি এবং আওয়ামী লীগ, এ দুটো রাজনৈতিক দলই এখন নেতৃত্ব শূন্যতায় ভুগছে। যেহেতু আওয়ামী লীগ পরাজিত হয়েছে এবং সেই পরাজয়ের যে জায়গাটি, বিজয়ী হিসেবে মূলত জনপ্রিয়তার দিক থেকে বিএনপির প্রাপ্য। তো সেই যে প্রাপ্তি, সেটিকে ম্যাটেরিয়ালাইজ করার জন্যে একটি শক্ত নেতৃত্ব এবং শক্ত অবকাঠামো এবং সাংগঠনিক কাঠামো দরকার। আর সেটা যদি না হয়, তাহলে যে সম্ভাবনাটা তৈরি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির জন্যে, এটি আবার তাদের জন্য বুমেরাং হয়ে যাবে। এবং আমরা অতীতকালে যেটা দেখেছি যে দুটো সেই বিপর্যয় বিএনপির জীবনে এসেছে। প্রথম বিপর্যয় হলো জাস্টিস সাত্তার সাহেব যখন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এবং যেভাবে তাকে ক্ষমতাচ্যুত করে হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব ক্ষমতা নিয়ে নিলেন, এটিকে রীতিমতো বিএনপিকে প্রাসাদ থেকে বের করে দেওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছিল সেই সময়টিতে। অকল্পনীয় একটি বিপর্যয়, যেটি বিএনপি নেতাকর্মীরা আশা করেনি, এবং সেটি বিএনপির যে মেরুদণ্ড অনেকটা ভেঙে দিয়েছে। মূল কারণটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিহত হওয়ার পর পুরো দলটি মানসিক বিপর্যয়ের মধ্যে পড়েছিল এবং দলের নেতৃত্বে তখনও বেগম জিয়া বা পরিবারের কেউ তখনও ছিলেন না। আর প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি পারিবারিক রাজনীতি বা পরিবারতন্ত্র এই জিনিসগুলো বিশ্বাস করতেন না। ফলে তার আপনজন, সেটা শ্বশুরের পক্ষের হোক কিংবা নিজের ভাই ব্রাদার হোক, তাদের কাউকেই রাজনীতি, রাজকর্ম এর ধারের কাছে তিনি আসতে দিতেন না। ফলে কি হলো, বিএনপি সত্যিকার অর্থে একটি প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি হিসেবে গড়ে উঠেছিল। এবং এই ধারাটা যদি অব্যাহত থাকত, তাহলে কিন্তু আওয়ামী লীগেরও একই অবস্থা হতো, অর্থাৎ আওয়ামী লীগে পরিবারতন্ত্র প্রতিষ্ঠিত হতো না। আপনাদেরকে একটা উদাহরণ দিই যে এই সময়টিতে বিএনপি মূলত পরিবারতন্ত্রের বাইরে গিয়ে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে তার দলটিকে, অর্থাৎ প্রেসিডেন্ট জিয়া তার দলটিকে ওইভাবে বিন্যস্ত করেছিলেন, যার প্রেক্ষিতে এই দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে জাস্টিস সাত্তারের মতো মানুষ আসতে পেরেছিলেন, যার সঙ্গে বিএনপির কোনো পারিবারিক বন্ধন নেই। তো এই অবস্থা যখন চলছিল, তখন আওয়ামী লীগের প্রার্থী হয়েছিল কারা? তখন শেখ সেলিম, শেখ ফজলুল হক মনির কোনো আত্মীয় স্বজন, বঙ্গবন্ধুর কোনো আত্মীয় স্বজন কিন্তু আসেননি। প্রেসিডেন্ট জিয়ার জমানাতে দুটো রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে। এই দুটো রাষ্ট্রপতি নির্বাচনে একবার কর্নেল এম এ ওসমানী, তাকে আওয়ামী লীগ প্রার্থী করেছে, আরেকবার ডক্টর কামাল হোসেন সাহেবকে প্রার্থী করা হয়েছিল, এবং দুটোই পরিবারতন্ত্রের বাইরে। কিন্তু এরশাদ এসে, হুসাইন মোহাম্মদ এরশাদ এসে এরকম একটা পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করলেন, যে পরিবেশ এবং পরিস্থিতির কারণে বাংলাদেশে পারিবারিক রাজনীতিটা অপরিহার্য হয়ে পড়ল। এখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটি চেষ্টা করেছিলেন, সেটি হলো আওয়ামী লীগ রাজনীতিতে স্ট্যাবল হোক, কিন্তু আওয়ামী লীগের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, কলহ, বিবাদ যে পর্যায়ে পৌঁছে গিয়েছিল, তো সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মূলত এটি অনেকটা রাষ্ট্রীয় মদদে, তারপরে রাষ্ট্রের সঙ্গে যাদের খুব ভালো সম্পর্ক ছিল ওই মুহূর্তে আওয়ামী লীগ নেতৃত্বে, যেমন আব্দুর রাজ্জাক সাহেব, ডক্টর কামাল হোসেন, তারাদের পরামর্শে শেখ হাসিনাকে বাংলাদেশে কিন্তু আনা হয়। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে এলেও তিনি একজন ঐক্যের প্রতীক হিসেবে হয়তো থাকতেন, কিন্তু পুরো রাজনীতি তার নিয়ন্ত্রণে থাকতো না। রাজনীতিটি মূলত গণতান্ত্রিক প্রক্রিয়াতে আগাত যদি হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেব তার যে দমন পীড়ন, দল ভাঙার যে প্রক্রিয়া, এটি স্টিম রোলার হিসেবে যদি বিএনপির উপর না চালাতো। তো যে কাজটি করা হলো,
আওয়ামী লীগকে এরশাদ বেছে নিলেন আর জামাতকে বেছে নিলেন। আর বিএনপিকে ভাঙার জন্য তিনি সর্বশক্তি নিয়োগ করলেন, যেটার কোনো কারণ ছিল না। ফলে কি হলো, ওইরকম একটা পরিস্থিতিতে বেগম জিয়াকে রাজনীতিতে আনার জন্য প্রায় সবাই, বিএনপির সবাই তার উপর চাপ প্রয়োগ করা হলো এবং তিনি এলেন। এই যে তিনি এলেন, আবার তাকে সামাল দেওয়ার জন্য আওয়ামী লীগের শেখ হাসিনার ক্ষমতা অটোমেটিকভাবে সেখানে বেড়ে গেল। তো ৮০-র দশকে আমাদের এই যে রাজনীতি, পরিবারতন্ত্র, এই পরিবারতন্ত্রটি মূলত জনাব হুসাইন মোহাম্মদ এরশাদের যে রাজনীতির কুটচাল, সেই কুটচালের ফলে হয়েছে। এটা সত্য যে বঙ্গবন্ধু যখন ক্ষমতায় ছিলেন, তার সময়টিতে তিনি তার আত্মীয় স্বজনকে অঢেল সেই লাইসেন্স দিয়েছিলেন যাচ্ছে তাই করার জন্য। সেই পরিবারের মধ্যে শেখ ফজলুল হক মনি, তিনি মানে তার সঙ্গে কথা বলার মতো সাহস এমনকি বঙ্গবন্ধুরও ছিল কিনা আমি বলতে পারবো না। এরপরে শেখ হেলালের বাবা শেখ নাসের, বলতে গেলে তিনি একটা রাম রাজত্ব খুলনা যশোর এলাকাতে তিনি তৈরি করে ফেলেছিলেন। অন্যান্য তার যারা আত্মীয় স্বজন রয়েছেন, ইলিয়াস আহমেদ চৌধুরী, তাকে মন্ত্রী পরিষদে নেওয়া হয়েছিল। আব্দুর রব সেনিয়াবাদ, তাকে মন্ত্রী পরিষদে নেওয়া হয়েছিল। এভাবে নিজেদের আত্মীয় স্বজন যারা ছিলেন সবাইকে তিনি বড় বড় পদ পদবি দিয়েছেন। কিন্তু রাজনীতির ক্ষেত্রে একমাত্র তার পরিবারের মধ্যে শেখ ফজলুল হক মনি ছাড়া অন্য কোনো পরিবারতন্ত্রের যে ধারক বাহক, এটি তখনও প্রতিষ্ঠিত হয়নি। বঙ্গবন্ধুর জামানাতে তারা সুযোগ সুবিধা পেয়েছিলেন, কিন্তু রাজনীতিটা বঙ্গবন্ধুর জামানাতে রাজনীতিবিদদের হাতেই ছিল। ফলে কি হলো, বঙ্গবন্ধুর যে বিয়োগাত্মক যে পরিণতি, সেই পরিণতির পরে বিএনপির যে নেতৃত্ব তখনও প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু আওয়ামী লীগের যে নেতৃত্ব, এটি ছিল একেবারেই পরিবার প্রথার বাইরে। শেখ পরিবারের কাউকে ওই সময়টিতে কেউ ডাকেনি বা তারা আসেনি। পুরো একটি রাজনৈতিক প্রক্রিয়া, সেটা মিজানুর রহমান চৌধুরী সাহেব বলেন, আব্দুল মালেক উকিল বলেন, টাঙ্গাইলের মান্নান সাহেব বলেন, মানে ওনাদের নেতৃত্বে আওয়ামী লীগ দেখা গেল একেবারে 1981 সন পর্যন্ত, বঙ্গবন্ধু কন্যা ফিরে আসা পর্যন্ত পুরো আওয়ামী লীগটিকে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের উপর